রঙ গেছিলাম, এটাই আমার প্রবলেম ছিল। আমি আজকে করে সাবমিট করতেছি। আচ্ছা ঠিক আছে, আজকে আর ভুল করবেন না, হ্যাঁ? ঠিক আছে, পরের জন বলেন। স্যার আমি আলমগীর স্যার বলছিলাম। স্যার আমি ভিডিও করেছি বাট আউটপুট দিতে পারছি না আমি। আউটপুট দিতে পারছেন না? ভিডিওটা দেখছেন, আমি তৈরি ক্লাসের করছি ভিডিওটা? কিন্তু টেক্সটটা না। জি, দেখেছি কিন্তু আউটপুটটা আমি তৈরি করতে পারছি না। আচ্ছা সমস্যা নেই, আউটপুট আজকে আবার দেখানো হবে, অসুবিধা নেই। আপনি কি প্রজেক্ট রেডি আসসালামু করছেন, আলাইকুম। শুধু আউটপুট দেন নাই তো? আউটপুটটা আজকে দেখে আবার দিবেন, জি জি। হয়ে যাবে। তারপর সাবমিট করে আসসালামু দিবেন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, পরের জন বলেন। হ্যাঁ স্যার, আমি প্লেনটা পজিশন নেওয়ার পর ঠিক আছে ওটা মুভ করতে পারিনি আনফরচুনেটলি, এই জন্য আসলে আমার অ্যাসাইনমেন্টটা কমপ্লিট হয় না। একটু দেখতে হবে একটু। মুভ করতে পারেন নাই? না না, মুভ করতে পারি না আসলে কোনো কারণে। ঠিক আছে, ওটা একটু সব দেখাই দিই তো ক্লিয়ার হতে পারে। হ্যাঁ আপনি ক্লাসের ভিডিও দেখে ট্রাই করছেন? কালকে সকালে স্যার জি স্যার, ট্রাই করছি বাট ওই এদিকে কিবোর্ড থেকে কোনো কারণে মুভ করতে হবে নাকি মাউস ধরে কোন সিস্টেমে মুভ করতে হবে, এটা আমি ক্লিয়ার হতে পারিনি। ভিডিও আমি অনেকবারই দেখছি বাট আমি ক্লিয়ার হতে আজকে পারিনি কোনো পাইলে কারণে। আপনার মাঝে করে ভিডিওতে ঠিক আছে। তো ইয়ার কথা কি বলে, কিবোর্ডের কোনো ফাংশন ছিল না ওইখানে, পুরোটাই মাউস দিয়ে কিফ্রেম তাহলে ব্যবহার করে করতে হবে। মাউস দিয়েও ট্রাই করছি, হয় নাই, মানে পাত আসে না আচ্ছা হাতে মুভের আলমগীর সময়। হোসেন, আপনি মিউট করেন, আপনার কথা বোঝা যাচ্ছে না কিছুই, কি বলেন না বলেন বোঝা যায় না। আপনার মাইক্রোফোন ঠিক করে কথা বলেন, হ্যাঁ? আলমগীর হোসেন। স্যার আমি, আপনি না, স্যার আলমগীর আমার হোসেন। কথা বলতেছে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওটা আরেকবার দেখাই দেবো, অসুবিধা নেই। হ্যাঁ স্যার, একটু দেখাই দিন স্যার, কষ্ট করে। ঠিক আছে। ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। ওকে। আচ্ছা আপনাদের মাঝে আরেকজন ম্যাডাম উপস্থিত আছেন, লিমা আক্তার। উনি হচ্ছেন আপনাদের অ্যাসিস্ট্যান্ট ট্রেনার হিসেবে এখানে আপনাদেরকে হেল্প করবে, কোঅপারেট করবে। তো আপনারা যখন প্রবলেমগুলো নিয়ে গ্রুপে পোস্ট করবেন উনি এগুলো দেখবে, আর হচ্ছে অ্যাসাইনমেন্টগুলো চেক করবে আর কি ক্লাসের শুরুতে কিছুটা সময়। তো লিমা আক্তার, আপনি যদি থাকেন একটু আপনার পরিচয়টা দিবেন সবার সাথে। মাইক্রোফোন। আসসালামু আলাইকুম। হ্যাঁ। আমি লিমা আক্তার, ইভা ল্যাবে হচ্ছে আপনাদের সাপোর্ট মেন্টর হিসাবে আছি। আর আপনাদের হচ্ছে কোনো প্রবলেম হলে সেক্ষেত্রে হচ্ছে আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো আমরা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট গুলো হচ্ছে আগে শুরুতে দেখবো যে শেয়ারের যে অপশনটা আছে। হ্যাঁ, অন করে দিচ্ছি। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি কি একটু কথা বলতে পারি? জি জি, বলেন প্লিজ। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি বলতে চাচ্ছিলাম যে আমি আমার অ্যাসাইনমেন্ট জমা দিয়েছি, কিন্তু মনে হয় মানে অ্যাডমিন অ্যাপ্রুভ করেনি। আমি কেবলই জমা দিয়েছি। আমার কম্পিউটারে একটু সমস্যা ছিল বলে আমি মানে জমাটা ঠিক সময় দিতে পারিনি। এজন্য ক্লাস শুরু হওয়ার আগে আগে জমা দিয়েছি। আচ্ছা কেবলই হ্যালো। জমা আচ্ছা। দিলে তো সময় লাগবে অ্যাপ্রুভ হইতে, ওটা অ্যাপ্রুভ হয়ে যাবে ভালো। সময় হলে। ওয়েট করেন। হ্যালো স্যার, আমি রেহানা বলছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ। হ্যালো। হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার, আমি কম্পিউটার আপডেট করেছি। আজকে আমি ভিডিও দেখে কাজ করতেছিলাম, তখন দেখলাম যে আপনার একটা ওই জায়গাতে আছে কম্পোজ বোর্ডটা, আর ডেস্কটপের হচ্ছে মাউস আপ ডাউন করলে ছোট বড় হয়, কিন্তু আমি ল্যাপটপ ব্যবহার করি। ল্যাপটপের জন্য কিভাবে করব স্যার? সেম, ল্যাপটপ ডেস্কটপ সব কিছু একই রকম। ল্যাপটপে তো আমি তো ল্যাপটপে মাউস ব্যবহার করি না স্যার, আমি কিপ্যাড মাউস ব্যবহার ব্যবহার করি করতে হবে, কিপ্যাড দিয়ে করলে ডাবল ট্যাপ করতে হবে, দুই আঙ্গুল ইউজ করতে হবে। ওইটা কি আর একটু দেখাবেন স্যার? আমি কিন্তু করতে পারি ওইটা না, আমি ওই কিভাবে জায়গাটাই দেখাবো? থেমে আছি। ওইটা দেখানো সম্ভব? আসসালামু অথবা আলাইকুম এখানে স্যার, স্ক্রিন একটু শেয়ার করা বলতে যায়। চাচ্ছিলেন। আমি কি স্ক্রিন শেয়ার করবো স্যার? আমার আপনাকে মাউস আমি কিনে যেটা মাউস ব্যবহার করতে হবে, এছাড়া না স্যার, পারবেন আমি না। মাউস ব্যবহার করি না। আমি কি ল্যাপটপে টাচপ্যাড ব্যবহার করি হাত দিয়ে। আমি বুঝতে পারছি, বাট আপনাকে মাউস ইউজ করতে হবে মোশনের জন্য, বুঝতে পারছেন? আচ্ছা তারপর স্যার, কিনে নেবেন। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার আমি কাউসার খান বলছিলাম। আমি আফটার ইফেক্ট দিয়ে, অ্যাডোবে আফটার ইফেক্ট দিয়ে আমি এটা ক্রিয়েট করেছি ভিডিওটা। কিন্তু যখন আমি এটা এক্সপোর্ট করব, এক্সপোর্ট করার পরে যে মিডিয়া এনকোডারে এটা আমি এক্সপোর্ট করতে পারতেছি না, এখান থেকে দিলে ওনারা একটা মেসেজ দিচ্ছে আর কি। আপনার মিডিয়ান কোডার ইনস্টল করা নেই, সফটওয়্যার ইনস্টল করতে হবে তারপর।
স্যার কোনটা আমি দেখবেন। স্যার আমি 12টার দিকে, রাত্রে 12টার পরে মিডিয়া আপলোড ইন করা করছি, সফটওয়্যারটা কোথায় পাওয়া যাবে? কিন্তু এটা এখনো পেন্ডিং আছে, রিকোয়েস্ট আনোয়ার পেন্ডিং কবির, আছে। আচ্ছা দেখতেছি। জি জি, রিকোয়েস্ট নাকি আপনার ইয়েটা? আমি একটা পোস্ট করছিলাম, মানে ওই যে ভিডিওটা দিছিলাম আমার, কিন্তু এটা এখনো পেন্ডিং আছে, এই রাত 12টার পরে দিছি। হ্যাঁ, দুইটা না একটা মনে হয় পেন্ডিং আছে। ওই একটা অ্যাডভান্স কাজ করা হয়েছিল। অ্যাডভান্স যদি কোনো কিছু করা হয় এগুলো রিজেক্ট হয়ে যাবে। আর একটা ছিল স্প্যাম বক্সে চলে গেছে, ওইটা একটু চেক করতে হবে কী কারণে স্প্যামে গেছে। বাকি সবগুলো অ্যাপ্রুভ হয়ে গেছে। আচ্ছা লিমা আক্তার, আপনি মনে হয় চেক করতেছেন তাই না? আচ্ছা সবাই একটু জি স্যার। সাইলেন্ট থাকবেন। উনি আচ্ছা মাইক্রোফোনগুলো অফ করে রাখেন। কারো কোনো কোশ্চেন নেব না, আমার এখন পরে নেব। আমার আচ্ছা হ্যাঁ লিমা আক্তার, আপনি চেক করেন সবারটা। আচ্ছা, তো আজকে আমরা ক্লাস নাম্বার 3 এটা করব। আপনাদের একটা গ্রুপ খুলে দেওয়া হয়েছে, মেসেঞ্জার গ্রুপ। এখানে সবাই জয়েন করে নেবেন। কোনো ধরনের টপিকের বাইরে কোনো আলোচনা ওখানে করা যাবে না। যদি কেউ আলোচনা করেন তাকে বের করে দেওয়া হবে, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, শুধুমাত্র প্রবলেম নিয়ে আলোচনা করবেন এখানে। কারো কোনো প্রবলেম থাকলে সেটা ওখানে শেয়ার করবেন। আর এই প্রবলেমের সলিউশন আপনাদের মধ্যে যদি কারো জানা থাকে সাথে সাথে ওখানে সলিউশনটা দিয়ে দেবেন, অর্থাৎ যার চোখে আগে পড়বে। যদি আমি আগে দেখি অবশ্যই আমি দিব, তারপরে আপনাদের সাপোর্ট ট্রেনার লিমা আক্তার মিয়াম আছেন, উনি এখানে থাকবে। এরপরে আপনাদের মধ্যে অনেকে আছে একটু ভালো পারে, তো তারাও ট্রাই করবেন ছোটো ছোটো প্রবলেমগুলো সলভ করে দেওয়ার। আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করি। আচ্ছা প্রথমেই আছে অ্যাড রিমুভ প্যানেল ইন ওয়ার্কস্পেস। অর্থাৎ এখানে যে প্যানেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো অ্যাড করা, রিমুভ করা, এগুলো কীভাবে করে আমরা লাস্ট ক্লাসে মনে হয় দেখছিলাম। আরেকবার একটু দেখি, সাউন্ডটা ঠিক করে নিই। আচ্ছা, এই প্যানেলগুলো রিমুভ করা খুব ইজি এবং অ্যাড করাও অনেক সহজ। সেটা হচ্ছে প্রত্যেকটা প্যানেলের সাথে এরকম একটা বার্গার আইকন দেখতে পাবেন, এই যে 3টা লাইন, এটাকে হ্যামবার্গার আইকন বলে। এখানে ক্লিক করে দেখবেন ক্লোজ প্যানেল, এরকম একটা অপশন পাবেন প্রত্যেকটা প্যানেলের সাথে। ঠিক আছে, তো কিছু প্যানেল আমি রিমুভ করে দিলাম। এটা যে কোনো প্যানেল, শুধু এই ফ্লোটিং প্যানেলগুলোই না, এখানে কম্পোজিশন প্যানেল, তারপরে ইফেক্ট কন্ট্রোল, প্রজেক্ট, প্রত্যেকটা প্যানেলের সাথেই এই আইকনটা পাবেন। হ্যাঁ, এই যে। তো ক্লোজ করাটা দেখলাম, এখন আবার ফিরে আনবো কীভাবে? উইন্ডো মেনু। এই উইন্ডো মেনুতে গেলেই যত ধরনের প্যালেট নিয়ে এই সফটওয়্যার ইন্টারফেসটা ডিজাইন করা, সবগুলো প্যালেটের লিস্ট আপনি এখানে পেয়ে যাবেন। এখান থেকে যেই প্যালেটটা আপনার দরকার সেটা অন করে নিলে হয়ে যাচ্ছে। যেমন ইফেক্ট অ্যান্ড প্রিসেট প্যানেলটা আমি একটু আগে ক্লোজ করে দিয়েছিলাম, সেটাকে অন করে নিব। ঠিক আছে, তারপর হচ্ছে ধরেন ট্র্যাকারটা অফ করছিলাম, অন করে নিলাম। এরকমভাবে যতগুলো প্যালেট যখন দরকার অন করে নিলেই হয়ে যাবে। ঠিক আছে, ওকে। আর একজন বলছিলেন যে এইটাকে বড় ছোট করে কিভাবে, মাউসের হুইলটা ঘোরালেই হবে। ল্যাপটপে মাউস যদি ব্যবহার না করে ডাবল ট্র্যাক করতে হবে। ডাবল ট্র্যাক 2 আঙ্গুল দিয়ে করে, 2টা আঙ্গুল দিয়ে ট্যাপ করে আপনাকে ড্র্যাগ করতে হবে। এটা যদি না বুঝতে পারেন তাহলে মাউস কিনে ইউজ করতে হবে। ওকে, তো এটা গেল। আচ্ছা, এবার আমরা আজকে একটু টেক্সট নিয়ে কাজ করব, কেমন? টেক্সট লেয়ার নিয়ে।
অর্থাৎ কিভাবে কোনো টেক্সট লেখা যায় বা লেখালেখি কিভাবে করে ওই বিষয়টা। এটার জন্য আলাদা একটা ডেডিকেটেড টুল দেওয়া আছে যেটার নাম হচ্ছে টাইপ টুল। এই হলো আমাদের টাইপ টুল। এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল টি। কন্ট্রোল টি প্রেস করলে আমরা টাইপ টুল পাবো, দেন ক্লিক করলে লেখা শুরু হবে, ঠিক আছে। আচ্ছা, সাইজটা একটু বড় ছোটো করবো, অর্থাৎ এই যে আমরা টেক্সট লিখলাম এটাকে কাস্টমাইজ করার জন্য একটা প্যালেট দরকার হবে যেটার নাম হলো ক্যারেক্টার প্যালেট। এই ক্যারেক্টার প্যালেট যদি খুঁজে না পান অবশ্যই উইন্ডোতে গিয়ে ক্যারেক্টার প্যালেট অন করে নেবেন। এই হচ্ছে ক্যারেক্টার। তো ক্যারেক্টার প্যালেট থেকে আমরা সাইজটাকে বড় করতে পারি। এই হচ্ছে টেক্সটের সাইজ। এখানে অনেক কিছু আছে, সব কিছু লাগবে না। তো ইম্পর্টেন্ট যেই অপশনগুলো আছে এগুলো আমরা একটু দেখব। আমি একটু টেক্সটটাকে ভিতরে নিয়ে আসি। আচ্ছা, এখন এই টেক্সটটাকে লিখলাম, লেখার পর একটা লেয়ার জেনারেট হবে এখানে অটোমেটিক। এই লেয়ারটা নিতে হবে না, এটা ডাইনামিক লেয়ার, টেক্সট এবং শেপ। এই শেপ জেনারেট করার পরে লেয়ার পাওয়া যায়, অথবা টেক্সট লেখার পরে সরাসরি লেয়ার চলে আসে। তো এইটার ফন্ট এবং ফন্ট সাইজ, কালার, এই সব কিছু কাস্টমাইজেশনের জন্য আপনার ক্যারেক্টার প্যালেট দরকার হবে। প্রথমেই দেওয়া আছে ফন্ট স্টাইল, এটাকে ফন্ট ফেস বলে। আপনি যে কোনো ফন্ট এখান থেকে, বাংলা বলেন, ইংরেজি বলেন, যে কোনো ফন্ট এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এবং ওই ফন্টের ফ্যামিলি, অর্থাৎ এটা কি বোল্ড হবে নাকি রেগুলার হবে নাকি ইটালিক হবে, এই বিষয়টা আমরা এখান থেকে করতে পারবো। এটাকে ফন্ট ফ্যামিলি বলে। একদম ভেরি কমন একটা জিনিস, এটা আমরা মাইক্রোসফট ওয়ার্ড থেকে শুরু করে সব জায়গায় ব্যবহার করে আসছি। সো এটা নতুন করে শেখার কিছুই না। ফন্ট চেঞ্জ করা বা ফন্টের ফ্যামিলি চেঞ্জ করা এগুলো একদম বেসিক একটা জিনিস। কালার হচ্ছে এটা। ফন্টের কালার চেঞ্জ করার জন্য আপনাকে প্রথমে টেক্সটটাকে সিলেক্ট করতে হবে। সিলেকশন না করলে আপনার কালার চেঞ্জ হবে না। দেখেন আমি সিলেকশন করলাম না, এখন যদি কালারটা চেঞ্জ করা হয় কোনো চেঞ্জ নেই। বাট যদি আমি সিলেকশন করে নিই, এই কালার প্যালেট থেকে চেঞ্জ করার সাথে সাথে কালারটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। আর সিলেক্ট করে আমাকে টেক্সটের সাইজটা বড় ছোট করতে হবে। ওকে, আচ্ছা, লেখাটা একদিক থেকে হচ্ছে, প্যারাগ্রাফ থেকে আমি একটু অ্যালাইনমেন্টটা ঠিক করে নিচ্ছি। প্যারাগ্রাফ সেন্টার করে দিলাম। ওকে, তো এখানে একটা অপশন আছে, এটাকে বলা হয় লিডিং। এই লিডিংটা আপনাদের লাগবে। কখন লাগবে? যখন এরকম একের অধিক লাইন থাকবে, অর্থাৎ প্যারাগ্রাফ আকারে যখন কোনো টেক্সট নিয়ে কাজ করবেন তখন এই লিডিংটা দরকার হবে। এটার বাই ডিফল্ট অটো করা থাকে। তো লিডিংয়ের কাজটা কি? এটার কাজ হচ্ছে আপনার এখানে এই প্যারার মধ্যে যতগুলো লাইন আছে প্রত্যেকটা লাইনের মধ্যে একটা স্পেস তৈরি করবে। হ্যাঁ, ঠিক আছে, এই যে লাইন স্পেসটা কন্ট্রোল করবে এটাতে। আর ট্র্যাকিংটা লাগতে পারে, এটা লাগবে লিডিং, লিডিং লাগবে, ট্র্যাকিং লাগবে, স্ট্রোক লাগবে, বাকিগুলো স্কিপ, এগুলো দরকার নেই। আচ্ছা, সো এখান থেকে আমরা দেখলাম যে লাইন স্পেসটা কীভাবে কন্ট্রোল করা যায়। আর ট্র্যাকিংটা কী করে? এই হচ্ছে VA যে লেখাটা আছে, এটাই হচ্ছে মূলত ট্র্যাকিং। সিলেক্টেড এরিয়ার মধ্যে যতগুলো ক্যারেক্টার আছে সবগুলোর মধ্যে একটা নির্দিষ্ট স্পেস তৈরি করবে, এটাই মূলত ট্র্যাকিং, ঠিক আছে। এই হচ্ছে ট্র্যাকিং, এই স্পেসটা মূলত ট্র্যাকিং করে দেয়। তো বাই ডিফল্ট 0 করা থাকে, আপনার চাহিদা মতো আপনি এখানে বাড়ায় নেবেন। এটা হচ্ছে স্ট্রোক। যদি টেক্সটের মধ্যে স্ট্রোক দেওয়া লাগে তখন হচ্ছে এটা দরকার। এখানে দুইটা কালার আছে, একটা ফিল কালার, একটা স্ট্রোক কালার। আপনি এখানে কালার দিয়ে তারপর স্ট্রোকের সাইজটা বাড়ায় দিলে দেখবেন স্ট্রোক চলে আসছে। এই যে টেক্সটের মধ্যে স্ট্রোক, ঠিক আছে। আচ্ছা, এরপর এখানে কিছু বিষয় আছে, এগুলো একটু দেখা উচিত। ধরেন, আচ্ছা, আমি স্ট্রোকটা অফ করে দিই আগে, এটা 0 করলে অফ হয়ে যাবে।
তো আপনি কোনো কিছু টাইপ করছেন, টাইপ করার পরে দেখলেন সব কিছু স্মল লেটার হয়ে গেছে, বাট আপনার দরকার ছিল কি ক্যাপিটাল লেটার। সেই ক্ষেত্রে এখানে ডাবল টিটা আপনাকে ক্যাপিটাল করতে সাহায্য করবে, অল ক্যাপস। ঠিক আছে, এই ডাবল টিটা লাগবে, এই দুইটা মাঝে মাঝে লাগতে পারে, বাকিগুলো দরকার নেই। কখন লাগবে এটা? ধরেন আপনি একটা ফন্ট ইউজ করছেন যেটার মধ্যে বোল্ড ভার্সনটা দেওয়া নাই এবং ইটালিক ভার্সনটা দেওয়া নাই। আচ্ছা, এটাতেও আছে কিছু ফন্ট আছে এরকম যেগুলো প্রিমিয়াম, ওগুলোতে বোল্ড ভার্সন পাওয়া যায় না, এটাতে অনেক আছে। আচ্ছা, আমি যে কোনো একটা ফন্ট নিলাম। এখন ধরেন আপনার এখানে বোল্ড নাই, বাট আপনাকে কোনো একটা জায়গা বোল্ড করতে হবে, ধরেন এইটুকু আপনি বোল্ড করতে চাচ্ছেন। সেই ক্ষেত্রে যদি ফন্টের সাথে বোল্ড ভার্সন দেওয়া নাও থাকে, তাও আপনি এখান থেকে বোল্ড করতে পারবেন, বোল্ড হয়ে গেছে। আবার কিছু অংশ আপনাকে একটু ইটালিক করতে হবে, যদি ফন্টের সাথে ইটালিক ফ্যামিলি দেওয়া নাও থাকে, তাও আপনি ইটালিক করতে পারবেন। সো এই তিনটা অপশন মাথায় রাখলে হবে, আর কিছু দরকার নেই। এরপরে প্যারাগ্রাফ প্যালেটটা জাস্ট একটু দেখবেন। আচ্ছা, তো সিলেক্ট করে দিলাম, কন্ট্রোল এ দিলে ফুল সিলেক্ট হয়ে যাবে, সিলেক্ট অল। এবার চলে যাব প্যারাগ্রাফে, এখানে তিনটে অ্যালাইনমেন্ট দেওয়া আছে। আচ্ছা, আমি একটু করি, একটা প্যারাগ্রাফ নিতে হবে, এছাড়া আমার এটা আসবে না। সো আমি একটু প্যারাগ্রাফ কপি করে নিয়ে আসি লরেম ইপসন থেকে। আচ্ছা, এবার দেখেন এটার একটা অ্যালাইনমেন্ট আছে, এটা সেন্টার অ্যালাইন করা আছে। তো প্যারাগ্রাফের ভিতর থেকে আমরা টেক্সটের অ্যালাইনমেন্টটা করে ফেলতে পারি। প্রথমে তিনটা অ্যালাইনমেন্ট দেওয়া আছে, আর পরেরটা হচ্ছে জাস্টিফাই। আচ্ছা, প্রথমটা হচ্ছে কি লেফট অ্যালাইন, এরপরে সেন্টার অ্যালাইন, তারপরে রাইট অ্যালাইন, অর্থাৎ রাইট সাইডে সমান থাকবে, এটা হচ্ছে লেফট সাইডে সমান থাকবে। আর সেন্টার করে দিলে দুই পাশে সমান জায়গা থাকবে। এখন আমি যদি চাই যে এরকম হবে না, দুই পাশেই সমান থাকবে, অর্থাৎ এখানে দেখেন প্রত্যেকটা লাইন সমান না, এই পাশেও সমান না। আমি চাচ্ছি লেফট সাইডে দিলে যেরকম এক সাইড সমান থাকে, রাইট সাইডে দিলে রাইট সাইড সমান থাকে, বাট আমি চাচ্ছি লেফট সাইড রাইট সাইড দুই সাইডে একদম সমানভাবে লাইনটা ফিল হয়ে যাবে। সেক্ষেত্রে জাস্টিফাই করে দিতে হবে, এই জাস্টিফাইতে ক্লিক করলে দুই সাইড সমান থাকবে। ওকে, প্যারাগ্রাফের জন্য এইটুকু জানলেই হবে। আচ্ছা, এখানে একটা ভ্যালু দেওয়া আছে, এটা 0 করে দিই। ওকে, তো এইটুকু জানলে আপনি যে কোনো টেক্সট ব্যবহার করতে পারবেন। আর টেক্সট নিয়ে অ্যাডভান্স ক্লাস আছে, ওই যে 5 নম্বর ক্লাসে টেক্সট নিয়ে আরও কিছু দেখানো হবে, টেক্সট অ্যানিমেশন থেকে শুরু করে আরও অনেক কিছু আছে এখানে। আজকে হচ্ছে শুধুমাত্র বেসিকটা। আচ্ছা, ভার্টিক্যাল টেক্সট, এখানে আরেকটা টুল আছে ভার্টিক্যাল টাইপ টুল। এতক্ষণ আমরা দেখলাম হরিজন্টাল টাইপ টুল, যেটা দিয়ে আমরা হরিজন্টালি লিখতে পারি, ঠিক আছে, এইভাবে করে। আর ভার্টিক্যাল টাইপ টুলটা দিলে কি হবে, নিচে নিচে লেখা হবে এরকম, ঠিক আছে। এটা হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুল, সব কিছুই সেম, ঠিক আছে। এখানে যা আছে সব কিছু সেম, শুধুমাত্র টাইপিং স্টাইলটা ডিফারেন্ট, আর কিছু না। ওকে, এবার আসি লেয়ার স্টাইল। আচ্ছা, লেয়ার স্টাইল বলতে যেটা বোঝায়, একটা লেয়ারের মধ্যে বা একটা অবজেক্টের মধ্যে কিছু স্টাইল দেওয়া যায় বা কিছু ইফেক্ট দেওয়া যায়। ওই ইফেক্টের ড্রপ ডাউনটা হচ্ছে মূলত লেয়ার স্টাইলের মধ্যে থাকে। রাইট ক্লিক করতে হবে, হ্যাঁ, অবজেক্টের ভিতরে রাইট ক্লিক, তারপর হচ্ছে লেয়ার স্টাইল পাওয়া যাবে। এটা আপনি লেয়ার প্যানেল থেকেও পাবেন, লেয়ার মেনু থেকে। এই হচ্ছে লেয়ার স্টাইল, হয়ে গেল, এই হচ্ছে লেয়ার স্টাইল, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এই অবজেক্টের মধ্যে অ্যাপ্লাই করে করে দেখব যে কোন অবজেক্টটা
সরি কোন অপশনটা কিভাবে আমাকে ইফেক্ট দেয়। সরি একটু টাইম নিলাম। সো লেয়ার স্টাইলে আসি আমরা, এবার রাইট ক্লিক করে একটা একটা করে দেখাচ্ছি। এখানে চলে যাচ্ছে ড্রপ শ্যাডোতে। হ্যাঁ, ড্রপ শ্যাডো কি করে? ড্রপ শ্যাডো হচ্ছে আমাকে একটা শ্যাডো জেনারেট করে দেয়। এখানে ড্রপ শ্যাডো বলতে যেটা বোঝায় বাইরের দিকে একটা শ্যাডো জেনারেট হয়, যেমন সো এখানে আমরা অলরেডি দেখতে পাচ্ছি। এই শ্যাডোটা এখন কাস্টমাইজ করতে হবে। তো এখানে দেখেন এই যে ড্রপ শ্যাডো নামে একটা প্যারামিটার অ্যাড হয়ে গেছে। এবার ড্রপ শ্যাডো একটু এক্সপান্ড করলাম। তো এক্সপান্ড করার পর বেশ কিছু প্যারামিটার দেখতে পাচ্ছেন। সব কিছু দরকার নেই, আপনি সাইজ, স্প্রেড, ডিস্টেন্স এগুলো ইউজ করলেই হয়ে যাবে। তো সাইজটা একটু বাড়াই এবার দেখতে পাচ্ছেন ওই যে আমার ড্রপ শ্যাডো বেড়ে যাচ্ছে। তারপরে স্প্রেড কতটুকু ছড়াবে সেটা, আর ডিস্টেন্স যদি চারপাশে সমান রাখতে চান তাহলে ডিস্টেন্স 0 দিতে হবে। আর যদি কোনো একটা সাইডে দিতে চান তাহলে ডিস্টেন্স বাড়াবেন। তারপরে অ্যাঙ্গেল চেঞ্জ করবেন, উপর থেকে অ্যাঙ্গেল ব্যবহার করে আপনি যে কোনো পাশে অ্যাঙ্গেলটা সেট করতে পারবেন, যে কোন অ্যাঙ্গেলে আপনি শ্যাডোটাকে মেক করবেন। আর উপর আরেকটা অপশন দরকার, সেটা হচ্ছে অপাসিটি। অপাসিটি ব্যবহার করে এটার ডেনসিটি বাড়াতে পারেন, কমাতে পারেন, যে শ্যাডোটা কি হালকা হবে নাকি গাঢ় হবে সেটা। আরেকটা মজার বিষয় হলো আপনি কালারও চেঞ্জ করতে পারবেন, ডিফারেন্ট কালারের শ্যাডো মেক করা যায় এখানে। আর যদি শ্যাডো হিসেবে ইউজ করতে চান অবশ্যই ব্ল্যাক রাখতে হবে। ওকে, সো এই ছিল ড্রপ শ্যাডো। রাইট ক্লিক, এরপরে ইনার শ্যাডো। ড্রপ শ্যাডো আর ইনার শ্যাডো দুইটা অনেক একেবারে সিমিলার। ইনার শ্যাডো হচ্ছে ভিতরের দিকে হবে আর ড্রপ শ্যাডো বাইরের দিকে। বাকি সব অপশন সেম, এটা নতুন কিছু বলার নেই। এই যে ভিতরের দিকে শ্যাডো মেক হচ্ছে, ডিস্টেন্স, অ্যাঙ্গেল এগুলো সব আগের মতো, এটা নতুন কিছুই না। চাইলে কালারও চেঞ্জ করতে পারেন এখান থেকে। ইনার শ্যাডো গেল, এরপরে হচ্ছে আউটার গ্লো। আচ্ছা, এইটা হচ্ছে এক ধরনের গ্লো তৈরি হবে। কেমন এই গ্লোটা কিসের? আচ্ছা আমি একটু দেখাই তাহলে বুঝতে পারবেন। আউটার গ্লোটা বোঝানোর জন্য আমার কম্পোজিশন ব্যাকগ্রাউন্ডটা একটু ডার্ক করতে হবে। তাহলে আমরা কিন্তু শিখছিলাম যে একবার কম্পোজিশন নেওয়ার পর সেই কম্পোজিশনটাকে কিভাবে আবার এডিট করা যায় যে কোনো কিছু। এটা রেজুলেশন থেকে শুরু করে ফ্রেম রেট, তারপরে কালার, সব কিছু আবার চেঞ্জ করা যায় কিভাবে। এই যে কম্পোজিশন মেনু, তারপর কম্পোজিশন সেটিংস, ঠিক আছে। আপনি চাইলে এখান থেকে রেজুলেশন চেঞ্জ করতে পারেন, চাইলে ফ্রেম রেট চেঞ্জ করতে পারেন, চাইলে কম্পোজিশনের টাইমলাইনের যেই ডিউরেশন সেটাকে বাড়াতে পারেন, আবার কমাই দিতে পারেন। আবার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ, আমাদের এইটা লাগবে। এখান থেকে এসে আমরা এটা ডার্ক করে দিলাম। এবার আমাদের গ্লোটা বোঝা যাবে সুন্দর করে। আউটার গ্লোটা বাইরের দিকে হবে। সিমিলারলি আমরা আরেকটা গ্লো পাবো, সেটা হচ্ছে ইনার গ্লো। এ দেখেন এটা নিয়ন আলোর মতো আর কি। হ্যাঁ, এটাই মূলত আউটার গ্লো। স্প্রেড, সাইজ, তারপরে এইটা হচ্ছে কালার, ডিফারেন্ট কালার গ্লো মেক করা যায়। এটা হচ্ছে মূলত মজার বিষয়, ঠিক আছে। এটার সাথে অপাসিটি দেওয়া আছে। আপনি গ্লোটা গাঢ় করবেন নাকি হালকা করবেন সেটা এখান থেকে অপাসিটি ব্যবহার করে নিতে পারেন। ডিলিট। একইভাবে আমরা আরেকটা অপশন পাচ্ছি ইনার গ্লো, সেম, শুধুমাত্র পজিশনটা আলাদা, ভিতরের দিকে গ্লো হচ্ছে। এখানে একটা নয়েজ ইফেক্ট আছে, আপনি চাইলে নয়েজ দিতে পারেন। এই হচ্ছে নয়েজ, এরকম একটা নয়েজি
একটা ভিজুয়ালাইজ হবে। ওকে, সো ডিলিট। এরপর ব্যাভেল অ্যান্ড অ্যাম্বস, এটা হচ্ছে একটা ক্যান্ডি টাইপের বা একটু 3D টাইপের একটা ইফেক্ট দিবে। তো আমি এখানে জাস্ট সাইজটা একটু বাড়াই দিই, দেখতে পাচ্ছেন একটু ডিফারেন্ট টাইপের একটা অ্যাঙ্গেল চলে আসছে, ঠিক আছে। ডেপথ একটু সফট করা যায়, সাইজ যত বাড়াবেন তত বড় হবে ভিতরের দিকে, ঠিক আছে। এটাই মূলত ব্যাভেল অ্যান্ড অ্যাম্বস, এটা যে কোনো কিছুর সাথে ইউজ করা যায়। তো এতক্ষণ আমরা যা যা দেখতেছি বা যা যা দেখলাম সব কিছুই যে শেপের মধ্যে ইউজ হবে বিষয়টা এমন না, যে কোনো লেয়ারের সাথে, টেক্সট লেয়ার, শেপ লেয়ার, তারপরে হচ্ছে রাস্টার করা কোনো লেয়ার, সব কিছুর সাথে। সেটিংটা দরকার হয় না, এটা হচ্ছে এরকম একটা শ্যাডোর মতো আসে, এরকম একটা শ্যাডোর মতো হয় আর কি। তো এটা খুব বেশি লাগে না, এটা স্কিপ করতে পারেন। কালার ওভারলে, গ্রেডিয়েন্ট ওভারলে, স্ট্রোক, এই তিনটা খুব ইম্পর্টেন্ট। কালার ওভারলের কাজ হচ্ছে যে কোনো একটা কালার ক্যারি করা। তো কালার ওভারলেটা এটা দিয়ে দেখালে আপনি বুঝতে পারবেন না, কারণ কালার ওভারলে যেহেতু একটা কালার দেয়, শেপের মধ্যে বা টেক্সটের মধ্যে বা ডাইনামিক লেয়ারের মধ্যে আমরা যে কোনো সময় কালার এখান থেকে চেঞ্জ করতে পারি। তাহলে ওই কালারটা তো এখানে দরকার হচ্ছে না, কালার চেঞ্জ করার অপশন আছে এখানে। বাট যদি এমন হয় যে আপনি একটা আচ্ছা, এটা কিন্তু একটা রাস্টার ফাইল, এটার মধ্যে কোনো ধরনের ফিল, স্ট্রোক কিছুই খুঁজে পাবেন না, কারণ হচ্ছে এটা কোনো শেপ না। কম্পোজিশনটা একটু লাইট করে দিই এখন। তো এইটার মধ্যে আমরা কালার কীভাবে চেঞ্জ করব? এখানে এই টেক্সটের কালার ইউজ করলেও হবে না, আবার ফিল, স্ট্রোক এখানে পাওয়া যাবে না। সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে এখান থেকে কালার ওভারলে ব্যবহার করতে হবে। দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে, ব্ল্যাক ছিল রেড হয়ে গেছে। এখন এইটা কিন্তু রিয়েলিস্টিক না, অর্থাৎ একদম পুরোটা ফিল হয়ে গেছে আর কি। তো আমাকে এটা শ্যাডোটা ফিরিয়ে আনতে হবে এবং রিয়েলিস্টিক করতে হবে। সেক্ষেত্রে কালার ওভারলেতে চলে যাবে, ব্লেন্ড মোডটা চেঞ্জ করে দিতে হবে, এখান থেকে কালার করে দেবেন। এবার দেখেন যেখানে যেখানে কালার ছিল কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এবার যদি আমি চাই অন্য কালার দিতে, এখান থেকে আমি কালার চেঞ্জ করব, ঠিক আছে। যে কোনো কন্টেন্টের মধ্যে রাস্টার ফাইলের মধ্যে কালার চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে একটা সলিড কালার নিয়ে কাজ হবে। আর যদি মাল্টি কালার দরকার হয় তখন কোথায় যাব? পরেরটা, গ্রেডিয়েন্ট ওভারলে। এখানেও সেম ব্লেন্ড মোড আছে, ব্লেন্ড মোড যদি কালার করে দেন তাহলে দেখবেন এখানে মাল্টি কালার চলে আসবে। সো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করা আছে, আমরা কালার থেকে এডিট গ্রেডিয়েন্ট এখানে চলে যাব। দেন হচ্ছে আমরা এখানে আমাদের এখানে দুইটা কালার, দুইটা স্টপার আছে, এগুলোকে কালার স্টপার বলে। তো যারা ফটোশপ, ইলাস্ট্রেটর ইউজ করছেন তারা এগুলো অলরেডি জানেন, এগুলো নতুন করে দেখার কিছু নাই। আর যারা জানেন না তারা ভালো করে দেখেন। এগুলো আগে সিলেক্ট করতে হবে, এটার সাথে একটা কালার দেবো, এটার সাথে একটা কালার সিলেক্ট করে নিতে হবে প্রথমে, তারপর হচ্ছে কালার সিলেক্ট করবেন। দেখেন অলরেডি কালারটা পিক হয়ে গেছে। দেন হচ্ছে সেকেন্ড টাইম এটা ধরবো, পরে কোন কালার দিতে চাই সেটা সিলেক্ট করে দেবো। দেখেন দুইটা কালার চলে আসে। যদি আরও একটা কালার দিতে চাই, এখানে আরেকটা স্টপার নিতে হবে, ক্লিক করলে স্টপার চলে আসবে। দেন আপনি কোন কালার দিতে চান সেটা সিলেক্ট করে দেন, ঠিক আছে, চলে আসে। এগুলো মুভ করে আবার ব্যালেন্স করা যায়, ঠিক আছে। এবার ওকে করে দেন, এই যে মাল্টি কালার হয়ে গেল। তো এইসব ক্ষেত্রে অবশ্যই আপনাকে গ্রেডিয়েন্ট ওভারলে ইউজ করতে হবে। আবার যদি এরকম রাস্টার কোনো কন্টেন্টের মধ্যে স্ট্রোক দিতে হয় তখন এটা স্ট্রোক অন হয়ে গেছে, স্ট্রোকের ওয়েটটা একটু বাড়ায় দিচ্ছি, এই যে কালার, ডিফারেন্ট কালার স্ট্রোক অ্যাড করতে হবে।
এই হচ্ছে লেয়ার স্টাইল। শ্যাডো আর গ্লো একরকম হয় কিভাবে? দুইটা আলাদা জিনিস। ওকে, এখন হচ্ছে নামাজের ব্রেক, মাগরিবের নামাজ। আচ্ছা, আজান কি হয়েছে? আজান তো মনে হয় 7টার দিকে হয় নাকি? জাস্ট একজন একটু কমেন্ট করেন আজান হয়েছে কিনা। ওকে, তাহলে ব্রেকে চলে যান। আমরা শুরু করব 7:05-এ। নামাজে চলে যান সবাই। আচ্ছা, সো লাস্ট ক্লাসে আমরা অ্যানিমেশন করার ক্ষেত্রে শেপ টুল ব্যবহার করেছিলাম এখান থেকে, এবং এটাও বলেছিলাম যে শেপ টুলের উপরে কিছু অ্যাডভান্স ক্লাস পাবেন। যে ক্লাস নাম্বার 6, এখানে মোটামুটি বিস্তারিত কিছু জিনিস পাবেন যেগুলো শেপ নিয়েই থাকবে। তো আজকে যেহেতু শেপের একটা পার্ট আছে, শেপগুলো আরেকবার একটু রিপিট করে দেখাচ্ছি। রেক্টেঙ্গেল টুলটা যেভাবে ড্রয়িং করা হয় এভাবেই আসে, এটার মধ্যে নতুন কিছু নাই। পরে শেপটা একটু দেখি। আচ্ছা, এইটা হচ্ছে রাউন্ডেড রেক্টেঙ্গেল। এখানে কর্নারটা একটু রাউন্ড আছে, তো রাউন্ডের পরিমাণটা বাড়ানো কমানোর জন্য এখানে কিছু করা যায়। যেমন এখন পর্যন্ত আমি মাউস ধরে আছি, এটাকে এখন অ্যাপ্লাই করা হয়নি। অ্যাপ্লাই করার আগ পর্যন্ত যদি আমরা এটা রাউন্ডের পরিমাণ বাড়াতে কমাতে চাই, সেক্ষেত্রে অ্যারো কি ইউজ করতে হবে। তো আমি এই অবস্থায় কিবোর্ড থেকে যদি আপ অ্যারো প্রেস করি, রাউন্ডের পরিমাণ বাড়বে। ডাউন অ্যারো প্রেস করলে রাউন্ডটা কমে যাবে। এই যে কমতেছে, দেখতে পাচ্ছেন আপনারা। আর অ্যাপ্লাই করার পরে যদি এটাকে কমাতে বাড়াতে চান, সেক্ষেত্রে কন্টেন্ট, রেক্টেঙ্গেল পাথ, এরপরে যে রাউন্ডনেস, এখান থেকে বাড়ানো কমানো যায়। তো এই বিষয়গুলো আমরা 6 নম্বর ক্লাসে আবার দেখব। আজকে জাস্ট একবার একটু ওভারভিউ দিয়ে যাচ্ছি। ইলিপস টুলে এখানে যা আছে ওটাই। পলিগন টুলের কর্নারগুলো বাড়ানো কমানো যায়, সেম প্রসেস। ধরে রাখা অবস্থায় কিবোর্ড থেকে উপরের অ্যারো, কর্নার বাড়বে, নিচের অ্যারো, কর্নার কমবে। ওকে, স্টার টুল, এটাও সেম। স্টারের কর্নার বাড়ানোর জন্য উপরের অ্যারো, কমানোর জন্য নিচের অ্যারো। আচ্ছা, তো এই ছিল আমাদের শেপ টুল ব্যবহার করে শেপ মেক করা। যদি পেন টুল ইউজ করতে চাই, এই পেন টুলে বিস্তারিত আছে, আমরা জাস্ট আজকে একটু ওভারভিউ দিব, একটা ভাষা দেখবো আর কি। ডিটেলস দেখবো হচ্ছে ক্লাস নাম্বার 6-এ। পেন টুল দিয়ে কাস্টম শেপ মেক করা হয়, অর্থাৎ যে শেপগুলো এখানে দেওয়া নেই বা কোথাও নেই, ওই শেপগুলো পেন টুল দিয়ে মেক করা হয়। কীভাবে মেক করে? জাস্ট এভাবে ক্লিক করে করে আপনার কনসেপ্টটাকে এখানে ভিজুয়ালাইজ করতে হবে। ডিলিট করে দিলাম। তো এই পেন টুল দিয়ে যখন ক্লিক করা হয় তখন এটা পাথ মেক হয়। এই যে একটা লাইন চলে আসলো, এটাকে পাথ বলে। এই পাথের সাথে যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় ভার্টেক্স। প্রত্যেকটা ক্লিকে একটা করে ভার্টেক্স জেনারেট হয়, আর এই ভার্টেক্সটার কাজই হলো পাথটাকে ডেভেলপ করা বা পাথটাকে এখানে ধরে রাখা। ভার্টেক্স হচ্ছে পাথের ভিত্তি বলতে পারেন। ওকে, আর পাথ কী করে? সুন্দর একটা শেপ জেনারেট করে আর কি। এই পাথটা যেই দিকে যাবে, শেপের আকৃতি আকার ওরকমই হবে। ব্যাস, এটাই মূলত পেন টুল। এখন পেন টুল দিয়ে শেপ জেনারেট করার মজার বিষয় হলো আপনি এই শেপটাকে আবার রিশেপ করতে পারবেন। এই ভার্টেক্সগুলো ধরে ধরে রিশেপ করা যায়, ঠিক আছে। যদি এভাবে একটা ক্লিক করে ছেড়ে দেন, স্ট্রেট লাইন হবে। যদি ক্লিক করে ড্র্যাগ করেন মাউসটা, তাহলে কার্ভ হয়ে যাবে, ঠিক আছে। সো এই কার্ভনেস নিয়ে আবারও আমাদের বিস্তারিত ক্লাস আছে। ওকে,
এতটুকু প্র্যাকটিস করবেন যে পেন টুলটা আসলে ইনিশিয়ালি ইউজ করা যায় কিভাবে। ঠিক আছে, আজকের টপিক এতটুকু, এইটুকু জাস্ট আপনারা সবাই একটু, যারা বিগিনার আছেন, অনেকে এগুলো পারেন আমি জানি, বাট যারা একেবারে কখনো পেন টুল ধরেন নাই তারা হচ্ছে আজকে জাস্ট একটু প্র্যাকটিস করার ট্রাই করবেন, টুলের ইউজটা একটু দেখবেন। স্ক্রিন শেয়ার করেন কি বলেন? স্ক্রিন স্ক্রিন কি দেখা যাচ্ছে না, কি বলেন? এখানে নেট প্রবলেম নাই, যার প্রবলেম হচ্ছে তার ওখানে নেট প্রবলেম হতে পারে। যিনি দেখতে পাচ্ছেন না, আপনার নেট ঠিক করেন, হ্যাঁ, রিস্টার্ট করেন রাউটার মাউটার যা আছে, অথবা আপনি করেন বের হয়ে আবার ঢোকেন, ঠিক হয়ে যাবে। এখানে নেট প্রবলেম হলে আমাদের এখানে সিগন্যাল চলে আসতো, ঠিক আছে, আমরা বুঝতে পারি এখানে যদি নেট প্রবলেম হয়। আচ্ছা যাই হোক, আচ্ছা উপরে চলে যেতে হবে। এই হচ্ছে আমাদের ক্লাস। অ্যাঙ্কর পয়েন্ট বলতে যেটা বোঝায়, ভার্টেক্স টুলটাই মূলত, মানে ভার্টেক্সটাই অ্যাঙ্কর পয়েন্ট। পেন টুল দিয়ে আমরা যে পয়েন্টের কথা বললাম এটাই হচ্ছে মূলত অ্যাঙ্কর পয়েন্ট। স্ট্যাটিক ডিজাইন অর্থাৎ ফটোশপ, ইলাস্ট্রেটর এটাকে অ্যাঙ্কর পয়েন্ট বলে, আর আফটার ইফেক্টস, প্রিমিয়ার প্রো অর্থাৎ ডাইনামিক ডিজাইনের মধ্যে এটাকে বলা হয় ভার্টেক্স। 2D 3D সব জায়গায় সেমটাই পাবেন ড্রয়িং করার জন্য, কিন্তু এটার নামটা চেঞ্জ হয়ে যাবে, কাজ সেম, নামটা আলাদা, এটাকে ভার্টেক্স বলে। আর এই ভার্টেক্সটা কীভাবে রিমেক করে বা কীভাবে এটা দিয়ে শেপটাকে রিশেপ করে ওটা তো দেখালাম, তাই না? ওই পার্টটা এখানে ছিল। আচ্ছা এবার আসি সলিড কালার এবং গ্রেডিয়েন্ট কালার কীভাবে মেক করে। তো একটা শেপ নিলাম, এই শেপের মধ্যে এখন যে কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সলিড কালার। সলিড কালার বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে একটা কালার থাকবে এখানে, যে কোনো একটা কালার। এটাই মূলত সলিড কালার। আমি এখানে চেঞ্জ করার পরেও দেখেন একটাই কালার আছে। তো এটাই মূলত সলিড কালার। যদি একের অধিক কালার হয় সেটা আর সলিড থাকে না, সেটা গ্রেডিয়েন্ট হয়ে যায়। তাহলে সলিড কালার তো আপনারা নিতেই পারেন। এখন গ্রেডিয়েন্ট কালারটা যে কোনো শেপের মধ্যে কিভাবে নেয় সেটা একটু দেখবো এখন। গ্রেডিয়েন্ট কালার দেখানোর জন্য, নেওয়ার জন্য আমাদেরকে প্রথমে অবজেক্টটা সিলেক্ট করতে হবে, এরপর ফিল যে লেখা আছে না এখানে দেখতে হবে, ক্লিক করতে হবে। সো লেখার উপর ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন সলিড, গ্রেডিয়েন্ট লিনিয়ার, গ্রেডিয়েন্ট রেডিয়াল, আর প্রথমে দেওয়া আছে নান। সো নানে ক্লিক করলে কী হবে, আমার কালারটা অফ হয়ে যাবে। আর সলিডটা সিলেকশনে রাখলে শুধু একটা কালার পাবেন। এবার গ্রেডিয়েন্ট অন করে দিলে এরকম গ্রেডিয়েন্ট কালার চলে আসবে। দুই ধরনের গ্রেডিয়েন্ট আছে, একটা হচ্ছে লিনিয়ার, এরকম লাইন আকারে পাবেন, আর একটা হচ্ছে এরকম গ্লোব আকারে, রেডিয়াল। সো আপনার যেটা দরকার সেটা সিলেক্ট করে নেবেন। তো আমি লিনিয়ারটা সিলেক্ট করে রাখলাম, এবার ওকে। এখন গ্রেডিয়েন্ট কালার অ্যাক্টিভ হয়েছে, বাট কালার যদি চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে কী করব? সেক্ষেত্রে আমাকে এই কালার প্যালেটে ক্লিক করে আমাকে গ্রেডিয়েন্ট এডিটর ব্যবহার করতে হবে কালার চেঞ্জ করার জন্য। তো আমি, আচ্ছা এটা একটু কাস্টম করা আছে, আমি ঠিক করে নিই। এখন কালার চেঞ্জ করব, দেখেন, ঠিক আছে, কালার চেঞ্জ করার সাথে সাথে কালারটা চলে আসলো, ওকে করে দিব। এখন কালারটা দেখতে অত সুন্দর লাগতেছে না, কারণ ব্লেন্ডটা ঠিক নেই। তো ওকে করার সাথে সাথে আপনি এখানে একটা স্কেল পাবেন, এই যে স্কেল, এইটা ব্যবহার করে ব্লেন্ডিংটা ঠিকভাবে করে নিতে পারবেন। এবার দেখেন দুইটা কালার সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে। সো ব্লেন্ডিংটা নিজেকে করে নিতে হবে, এবং এই স্কেলের মাধ্যমে আপনি অ্যাঙ্গেলও চেঞ্জ করতে পারবেন, গ্রেডিয়েন্টের অ্যাঙ্গেল, ঠিক আছে, উপর থেকে নিচে বা লেফট থেকে রাইট, এভাবে আপনার যেভাবে খুশি সেভাবে ব্লেন্ডিংটা করে নিতে পারেন। এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। ওকে, এবার আমরা ছোট্ট একটা প্রজেক্ট করব, স্ট্যাটিস্টিক্স অ্যানিমেশন। এটা করতে গিয়ে আজকের ক্লাসের টপিকগুলো আপনাদের প্র্যাকটিস হয়ে যাবে। তো আমি একবার করে দেখাবো, এরপরে আপনারা বাসায় করবেন সবাই।
প্রথমে আমি একটা ব্যাকগ্রাউন্ড নেওয়ার চেষ্টা করি। এখানে একটা ভিডিও আছে, এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করব। এইটার উপরে একটা ওভারলে দিতে চাই। তো ওভারলে দেওয়ার জন্য নিউতে চলে যাব, রাইট ক্লিক করে নিউতে চলে যাব। আপনি এটা শেপ দিয়েও করতে পারেন। হ্যাঁ, এখানে সলিড লেয়ার আছে। এই সলিড লেয়ারটা মূলত ব্যাকগ্রাউন্ডের জন্য ইউজ হয়। তো আমি এটা ইউজ করলাম না, এটা ক্লাস করানোর পরে দেখাবো। আপাতত আমি এটা শেপ রাখি উপরে, এরকম একটা শেপ। এটার কালারটা হবে সলিড এবং ব্ল্যাক করে দিচ্ছি কালারটা। অপাসিটি কমাই দেব। এই যে অপাসিটি দেখেছিলাম না, অপাসিটি কমাই দেব, হালকা করে শেপটা দেখা যাবে। ভিডিওটা হালকা করে দেখা যাবে। ফাইন। এখন এই দুইটা লেয়ারকে আমি লক করে রাখি, যাতে করে ক্লিক করলে প্রবলেম না হয়। দেখেন এখন আর সিলেক্ট হবে না, যে ক্লিক করলে আর সিলেক্ট হবে না। আচ্ছা, এখন আমি কি করব, এখানে লিখতে হবে, তারপরে কিছু শেপ জেনারেট করতে হবে। স্ট্যাটিস্টিক্স, এই লেখাটা লিখে রাখলাম। এটা ইটালিক করা আছে, ইটালিক দরকার নেই। ওকে, টেক্সটের কালারটা হোয়াইট রাখলাম। তো আপাতত এটা এভাবে থাকুক। একটু বন্ধ করে রাখি লেয়ারটাকে, পরে লাগবে। আচ্ছা, এবার আমি একটা শেপ নিলাম। আচ্ছা, এটার কালারটা একটু ডিফারেন্ট করে রাখি। আপনার পছন্দের যে কোনো কালার রাখতে পারেন। আচ্ছা, শেপটা একটু শিফট ধরে মেক করতে হবে, চারপাশে যাতে সমান থাকে। আর রাউন্ডের পরিমাণ বেশি আছে, একটু কমাই দিলাম। ঘুরে দিলাম। হ্যাঁ, এটার সাথে হালকা একটু স্ট্রোক দিব। ওকে, ফাইন। এবার ভালো করে খেয়াল করবেন, এইটাকে স্কেল করব, ছোট থেকে বড় হবে। তাহলে প্রথমে থাকবে 0 স্কেল, তারপরে ওকে, ফাইন। এটা আরেকটু স্পিড হবে। ওকে, এর সাথে রোটেশনও দিব। হ্যাঁ, তাহলে ঘুরতে ঘুরতে বড় হবে সে। রোটেশন দিলাম, দেন এখানে এসে এই জায়গাতে 1 করে দিই, 1 লিখবো। তাহলে কি হবে, 360 একবার ঘুরবে সে। এ দেখেন ঘুরতে ঘুরতে বড় হচ্ছে। আচ্ছা, একটু স্লো করে দিই। ওকে, ঠিক আছে, চলবে। আচ্ছা, এই লেয়ারটা আমরা একটা কপি করব এখন। কন্ট্রোল ডি, যে কোনো লেয়ার কপি করার জন্য কন্ট্রোল ডি প্রেস করতে হয়, ডুপ্লিকেট হয়ে যায়। এবার এটার ভিতরে একটু ঢুকবো। এখানে আমাদের পজিশন স্কেল অফ করে দিতে হবে। দেখেন কপি লেয়ারটা সরাই দিলাম, ঠিক আছে।
এটার মধ্যে যে অ্যানিমেশন ছিল সেটা বন্ধ করা আছে, এটার মধ্যে অ্যানিমেশন রাখা যাবে না। কালারটা আমরা একটু ডিপ করতে পারি হালকা, সাইজটা ছোট হবে। এই লেয়ারটা আমার এই লেয়ারের নিচে চলে যাবে, কেমন? এটা জাস্ট একটা ডিজাইনের মতো, আর কিছু না। এটাকে নিচে দিয়ে দিলাম, ব্যাস। তাহলে এটার আরেকটা কপি নিব, কন্ট্রোল টি, দেন এটা এই পাশে সরাই দিব। এটা জাস্ট একটা স্যাম্পল প্রজেক্ট আপনাদের জন্য। এখানে অথবা এখানে রাখতে পারেন। আচ্ছা, এখন আমাকে এই যে শেপের মধ্যে অ্যানিমেশন দেওয়া আছে না, ওইটা একটু দেখতে হবে। কিভাবে দেখবো যে কতটুকুর মধ্যে অ্যানিমেশন? কি ফ্রেম দেখতে হবে, যেখানে কি ফ্রেম শেষ সেখানে অ্যানিমেশন শেষ। তো ওই কি ফ্রেমের লিমিটটা দেখতে হবে কোথায় গিয়ে শেষ হয়েছে। সেটার জন্য যে কোনো লেয়ারের অ্যানিমেশন কি ফ্রেম ভিজিবল করার জন্য ইউ প্রেস করতে হয়, কিবোর্ড থেকে ইউ। দেখেন কি ফ্রেম চলে আসে। অথবা যদি আপনি এত কিছু মাথায় না থাকে, জাস্ট এখান থেকে প্যারামিটার অন করে দেন। এই যে স্কেল রোটেশন দেওয়া আছে, ঠিক আছে? ব্যাস, আমরা দেখতে পাচ্ছি এখানে শেষ। যখন তার ঘোরা শেষ হয়ে যাবে, মানে রোটেশন শেষ হবে, তখন হচ্ছে এই দুইটা লেয়ার ভিতর থেকে বের হবে। তার মানে এটার ভিজিবিলিটি আগে থেকে বন্ধ থাকবে। এখানে ভিজিবিলিটি শুরু হবে, ভিজুয়ালাইজেশন শুরু হবে কোথা থেকে? উপরের লেয়ারের কি ফ্রেম যেখানে শেষ সেখান থেকে। যাই হোক, এখন এই দুইটা লেয়ারই আমাদেরকে পজিশন দিতে হবে। তাহলে প্রথম এই লেয়ারটা ধরলাম পজিশন, এটা হচ্ছে লাস্ট পজিশন। প্রথম পজিশন কোথায় থাকবে? ভিতরে। আমরা ধরে ভিতরে নিয়ে গেলাম। সেমভাবে দ্বিতীয় লেয়ারের পজিশন অন করে দিলাম, এটা হচ্ছে লাস্ট পজিশন। প্রথম পজিশন কোথায়? ভিতরে। এবার দেখেন সুন্দর করে বের হয়ে গেল, এবং দুইটা একই টাইমে বের হবে। আপনি কি ফ্রেম সেম জায়গাতে রাখবেন যাতে আগে পরে না হয়। দেখেন, ফাইন। এবার একটু দেখি, তাহলে আমরা এই দুইটা লেয়ারকে একটু সামনে দিতে পারি না, বেশি সামনে হয়ে গেছে। পারফেক্ট। এই লেয়ার দুইটার স্ট্রোক সাইজটা একটু কমাই দিই। আচ্ছা, এবার হচ্ছে লেখাটা চলে আসবে। লেখাটা কোথায় ছিল? এই যে লেখাটা। এই লেয়ারটাকে একদম সবার উপরে নিয়ে আসেন, তখন লেখাটা উপরে দেখা যাবে। একটু রিসাইজ করি। সো টেক্সটের মধ্যে আমরা একটু স্ট্রোক দিতে পারি। আমরা কিন্তু শিখছিলাম স্ট্রোক কোথা থেকে দিতে হয়। এই হচ্ছে স্ট্রোক। স্ট্রোকের কালারটা এখান থেকে চেঞ্জ করে দিব। স্ট্রোকের সাইজ বড় করতে হবে, ঠিক আছে? চাইলে আপনি একটু ড্রপ শ্যাডো ব্যবহার করতে পারেন টেক্সটের মধ্যে। খুবই ছোট একটা শ্যাডো দিব, অপাসিটি কমাই দিই, হালকা একটা শ্যাডো থাকবে। শ্যাডোর কালারটা এরকম। ডিস্টেন্স একটু বাড়াই দিব। ওকে, চলবে। তো আমরা এই লেয়ারটাকে একটু সামনে আগে দিলাম। কেন আগালাম? যদি আমরা প্রথমেই রেখে দিই তাহলে এখন টেক্সটটা কিন্তু আগে থেকে দেখা যাবে। টেক্সটটা আগে থেকে দেখানো যাবে না। কোথা থেকে দেখাবো? যখন আমার এই শেপগুলো বের হবে তখন থেকে দেখাতে হবে। এই জন্য এই লেয়ারটা সামনে টেনে দিতে হবে। হ্যাঁ, এগুলো মূলত কম্পোজিশন। হ্যাঁ,
কম্পোজ করতেছি আমরা এখন। এই যে এখান থেকে আমার এই শেপগুলোর অ্যানিমেশন শেষ হচ্ছে। অর্থাৎ আপনাকে কি ফ্রেমের প্রতি খেয়াল রাখতে হবে যে কি ফ্রেমগুলো লাস্ট অ্যানিমেশনের কি ফ্রেম কোথায় গিয়ে শেষ হয়েছে, ওইখান থেকে পরের অবজেক্টটা শুরু হবে। আপনি চাইলে এখানে একটা অপাসিটি দিতে পারেন টেক্সটের মধ্যে। অপাসিটি 0 থেকে 100 হয়ে যাবে। এখানে 0, পরে হচ্ছে 100। ব্যাস, এইটুকু ডান। এখানে আমাদের কিছু স্ট্যাটিস্টিক্সের পাই থাকে না, পাই চার্ট, ওই ধরনের কিছু বার এখানে অন হবে। তো সেটা কোথা থেকে অন হবে বা কোন জায়গা থেকে শুরু হবে, আমার টেক্সটটা আসার পর এখানে একটা বক্স আসবে, তারপরে ওইটার উপরে একটা চার্ট তৈরি হবে। সো এখানে একটা শেপ যাবে, শেপের উপরে আমার ওইটা হবে। স্ট্রোক অফ, এটার অপাসিটি একদম কম থাকবে, হালকা একটা শেপ হবে এখানে। ওকে, এইটাকে একটা অ্যানিমেশন দিব, কারণ স্কেল দিলাম এটার মধ্যে। প্রথমে 0, ঠিক আছে। এটা আসার পর এইটার উপরে আমাদের স্ট্যাটিস্টিক্স বারগুলো আসবে। তাহলে এখানে আর কিছু শেপ যাবে, এটার উপরে আমাদের কাজ করতে হবে, শেপের উপরে। জন্য লক করে নিলাম। যদি লক না করেন সিলেক্ট হয়ে এটা সরে যাবে, অ্যালাইনমেন্ট নষ্ট হয়ে যাবে। তো আমি এখন এরকম কিছু বার নিয়ে নিব। এগুলোর সাথে পার্সেন্টেজ অ্যাড করা যায়, সেটা আজকে আমরা দেখব না। ওই নাম্বারগুলো যখন কাউন্টিং শিখবো আর কি, এক্সপ্রেশনের ক্লাস হবে, তখন আপনারা এগুলো অ্যাড করবেন। আজকে শুধু এই পাইগুলো অ্যাড করলেই হবে। এখন এইটা তো ছোট থেকে বড় হবে, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, এটার মধ্যে স্কেল দিতে হবে। স্কেল, তাহলে এস চাপলাম। এখন স্কেল যে দিব, এইটা কিন্তু চারপাশ থেকে বড় ছোট হবে না, একদিক থেকে হবে। এখানে উইথ হাইট দুইটা দেওয়া আছে, কিন্তু এখানে লিঙ্ক করা। দেখেন আমি যদি এখন ছোট বড় করি যে কোনো একটা ভ্যালু, তো দুই পাশ থেকে বড় ছোট হয়, কিন্তু আমার শুধুমাত্র হাইটটা কম বাড়বে, উইথটাকে কমানো বাড়ানো যাবে না। সেজন্য এখানে লিঙ্কটাকে ব্রেক করে দেব। এটা হচ্ছে হাইট। এখন আমি স্কেলের কি ফ্রেম অন করে দিলাম, হাইটটা প্রথমে 0 রাখি, 0 থেকে আস্তে আস্তে বড় হবে। কিন্তু এটা মাঝখান থেকে হচ্ছে, আমার লাগবে কি নিচের থেকে উপরে উঠবে। তো অ্যানিমেশন দিয়ে দিলেন প্রথমে, দেওয়ার পর এই যে অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে নিচে নামায় দেন। ঠিক আছে, শুধু অ্যাঙ্কর পয়েন্টটা নিচে নামায় দিলে হবে অ্যানিমেশন দেওয়ার পরে। এবার দেখেন এখন নিচের থেকে উপরের দিকে উঠবে। ঠিক আছে, এইভাবে আপনি আরও 3টা করবেন বা 2টা, যতটা ইচ্ছা ততটা করা যায়। আমি এটাকে কপি করব, Ctrl+D। ঠিক আছে, কপি করলাম, এটা পাশে সরাই দিচ্ছি। এটার কালারটা ধরেন একটু চেঞ্জ হবে, এটা ধরেন ছোট করে দেবো একটু। তাহলে প্রথমে একটু ইউ প্রেস করে দেখলাম এটা শেষ হবে কোথায়, এখানে শেষ, নিচেরটা এইটা শুরু হবে এখান থেকে, এটা আসবে, তারপর এটা আসবে। তাহলে কি ফ্রেমে খেয়াল করলে হবে যে এখানে অ্যানিমেশন শেষ হওয়ার পরে আমার এটা স্টার্ট হবে। ব্যাস, এখন আমি চাচ্ছি কি এটা ছোট হবে, কতটুকু হবে, এইটুকু। ঠিক আছে, খেয়াল করেন কি ফ্রেমে যদি এইটুকু রাখতে হয়, আপনি ঘোরা পেঁচে অনেকভাবে করতে পারেন, শুরু থেকে আবার করতে পারেন। হ্যাঁ, যে স্কেলে এইটুকু রাখলে ভ্যালু কতটুকু আসে, 58। ঠিক আছে, 58 যদি করেন তাহলে এইটুকু হয়। আমি চাচ্ছি এটা ধরেন 50% হবে, তাহলে এখানে স্কেল 50% করে দেন,
50 এন্টার করে দিলে এখানে আরেকটা কি ফ্রেম জেনারেট হবে। তাহলে 50% অর্ধেক হয়ে গেল, এটার অর্ধেক। তাহলে পরের যে কি ফ্রেমটা আছে এটাকে ডিলিট করতে হবে। এবার দেখেন এটা 100, এটা 50। এভাবে করে আপনি ভ্যালু ব্যবহার করে স্কেলিং করতে পারেন। আরেকটা কন্ট্রোল ডি করে কপি করলাম, এটাকে পাশে সরাই দিচ্ছি। আচ্ছা, এটা ধরলাম এটা একটু বড় হবে। তো এটা যেহেতু বড় হবে, আমি এটাকে এখানে এসে ধরেন 70% করে দিলাম। এই যে বড় হয়ে গেল। একটু স্লো করে দিলাম। তো যেহেতু এটা 70% হয়েছে, কালারটা একটু পজিটিভের দিকে যাবে, আর এটা মোটামুটি পজিটিভ কালার থাকবে। এই তো। আচ্ছা, এইটুকু রাখলাম আপাতত আজকে। ঠিক আছে, এইটুকু হচ্ছে আমাদের প্রজেক্ট। আবার বলছি, এটার সাথে যে পার্সেন্টেজ অ্যাড করা, নাম্বার অ্যাড করা, এগুলোর আলাদা ক্লাস আছে। ওগুলো করার পরে আপনারা আবার এটার মধ্যে অ্যাড করতে পারবেন। তো যাই হোক, এখন আমরা এটাকে আউটপুট দিব। হ্যাঁ, তো ধরেন আমার টাইম লাইন হচ্ছে 30 সেকেন্ডের, বাট আমার অ্যানিমেশন শেষ হয়ে গেছে 4 সেকেন্ডের মধ্যে। ফর এক্সাম্পল আমরা 4 সেকেন্ডই আউটপুট দিব। যদি এই 4 সেকেন্ড মার্ক না করে আউটপুট দেন, তাহলে কি হবে, পুরো জায়গাটা এভাবে অ্যানিমেট হবে, সরি মানে আউটপুট হবে ভিডিওর মধ্যে, আপনি 30 সেকেন্ডই পাবেন। তো বাকি জায়গাটা যেহেতু ব্ল্যাঙ্ক থাকবে, এগুলোর মধ্যে কোনো ধরনের মুভমেন্ট নাই, কিছু নাই, ওইটা দেখতে আসলে অড লাগবে। এজন্য আমরা একটু কমাই নিব, 4 সেকেন্ডের মধ্যে অ্যানিমেশন দিব, আউটপুট দিব। তাহলে কি করতে হবে, গত ক্লাসে দেখছিলাম না যে টাইম রুলারটাকে ছোট করে নিতে হবে। এখান থেকে ধরে প্রথমে জুম আউট করবেন। হ্যাঁ, জুম ইন করলে টাইম রুলার খুঁজে পাবেন না, একবারে জুম আউট, তারপর টাইম রুলারটাকে ধরে 4 সেকেন্ডে নিয়ে আসেন। এই হচ্ছে 4 সেকেন্ড, ব্যাস। এখন আউটপুট দিলে এটার বাইরে আউটপুট হবে না। আচ্ছা, অনেকেই বলতেছিলেন আপনাদের আউটপুট দিতে প্রবলেম। হ্যাঁ, তো তারা আবার দেখেন, কম্পোজিশন থেকে চলে যেতে হবে মিডিয়া এনকোডার। যাদের মিডিয়া এনকোডার অন হয় না, তারা ইনস্টল করেন নাই। এটা আলাদা একটা সফটওয়্যার, এটা ইনস্টল না করলে এটা অন হবে না, ডিরেক্ট এটা ডাইনামিক লিঙ্ক হবে না। অবশ্যই আপনার পিসিতে ইনস্টল থাকতে হবে অ্যাডোবি মিডিয়া এনকোডার। এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে, একই ভার্সন হতে হবে। আফটার ইফেক্ট যেই ভার্সনের মিডিয়া এনকোডার সিমিলার ভার্সন হতে হবে। দেখা যাচ্ছে আপনার আফটার ইফেক্ট ইনস্টল করা আছে 2019, মিডিয়া এনকোডার দিলেন 2022 বা 2021, তখন এটা সিনক্রোনাইজ হবে না। তো এই জন্য সেম ভার্সন আপনি আফটার ইফেক্ট 2022 ব্যবহার করলে মিডিয়া এনকোডার 2022 ইউজ করতে হবে। ওকে, সো এখান থেকে আমরা আউটপুট দিয়ে দিচ্ছি। আচ্ছা, আজকে আরেকটা বিষয় দেখানোর কথা ছিল যে আফটার ইফেক্ট থেকে কিভাবে রেন্ডার করা যায় সেটাও দেখিয়ে দেবো। আগে মিডিয়া এনকোডার থেকে দিয়ে দিই। আচ্ছা, একটু ওয়েট করতে হবে, এখানে আমাদের চলে আসবে, যে অলরেডি চলে আসছে। তো এখানে খুব বেশি কাজ করার দরকার হবে না, জাস্ট আমরা ফরম্যাটটাকে H.264 সিলেক্ট করব MP4 এর জন্য, আর প্রিসেট থেকে বাই ডিফল্ট যেটা আছে এটা রাখলেই হবে, ম্যাচ সোর্স হাই বিট রেট। চেঞ্জ করার মধ্যে আমাদের আউটপুট লোকেশনটা চেঞ্জ করা লাগবে। জাস্ট এখানে ক্লিক করে আপনি কোথায় আউটপুট দিবেন আপনার ড্রাইভটা সিলেক্ট করে দিবেন, আর এখানে ফাইলের নেমটা অর্থাৎ ভিডিওটা কি নামে আউটপুট হবে সেটা দিবেন, আর কি, আর কিছু লাগবে না। তো আমরা দিলাম স্ট্যাটিস্টিক্স অ্যানিমেশন, এবার হচ্ছে সেভ, দেন হচ্ছে এই গ্রিন বাটনে প্লে বাটনে ক্লিক করলে এটা রেন্ডার এনকোডিং হবে।
হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ফাইলটা চলে আসছে। এইটাকে আপনারা ফেসবুক গ্রুপে আপলোড দিয়ে দেবেন। ঠিক আছে, ওকে। এবার আফটার ইফেক্টে বসে কিভাবে দেওয়া যায় সেটা একটু দেখি। এগুলো সব ঠিকঠাক আছে, জাস্ট আমরা কম্পোজিশন থেকে অ্যাড টু রেন্ডার কিউ অথবা ফাইল থেকে এক্সপোর্ট অ্যাড টু রেন্ডার কিউ এখানে যাব। যাওয়ার পর এই যে রেন্ডার কিউ নামে একটা ট্যাব ওপেন হবে। এখান থেকে আমাদেরকে সেটিংসগুলো নিতে হবে আর কি। তো এখানে যা আছে সব কিছু সেম থাকবে। আউটপুট মডিউলে গেলে আপনি এখানে ফরম্যাট পাবেন। তো আপডেট ভার্সনগুলোতে এখানে MP4 দেওয়া আছে, আর 19 সালে 20 সালে এগুলো দেওয়া নেই। আপনি 23-24-এ পাবেন, 22-এও দেওয়া আছে MP4 ফরম্যাটটা। তো এখানে AVI করতে হবে অথবা MPG করার জন্য আপনার কুইক টাইম ইউজ করতে হবে। তো আমি AVI-টা রাখলাম, এবার ওকে করে দিচ্ছি। AVI ফরম্যাটটা আপনি সব জায়গায় শেয়ার করতে পারবেন না, সব ফরম্যাটে ইউজ করা যায় না, মানে সব জায়গায় ইউজ করা যায় না। যেমন এটা যদি আপনি ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ইউজ করতে চান, এই ভিডিওটা AVI ফরম্যাট সাপোর্ট করবে না ওখানে। তো যাই হোক, আউটপুট 2-তে গিয়ে আমরা কি করব, একটু আগে যা করলাম সেইটাই, নাম যেটা সেটাই থাকুক, অসুবিধা নেই। দেন হচ্ছে সেভ। এবার এই হচ্ছে রেন্ডার বাটন, ক্লিক করেন এবং ওয়েট করেন। শেষ। ঠিক আছে, এখন সব কিছু সেম, বাট এখানে একটা প্রবলেম আছে। দেখেন এইটার ফাইল সাইজ দেখেন, এটার সাইজ দেখেন। রাইট ক্লিক করলাম, AVI ফরম্যাটের সাইজটা দেখতে পাচ্ছি 700 MB হয়ে গেছে, 4 সেকেন্ডের একটা ফাইল। আর MP4 ফরম্যাটের স্টোরেজ সাইজ হচ্ছে 5.27 মেগাবাইট। ঠিক আছে, তো AVI-টা খুব বড় একটা ফরম্যাট, এইটা আসলে সব জায়গায় শেয়ার করা যায় না, MP4টা শেয়ার করার জন্য। তো আশা করছি আউটপুট নিয়ে আর প্রবলেম হবে না। আচ্ছা, ছোট্ট যে প্রজেক্টটা দেখালাম এইটা আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে। এখন এইটাকে নিজেদের মতো করে কিভাবে আরও সুন্দর করবেন সেটা একটু ক্রিয়েটিভ চিন্তা ভাবনা করবেন, তবে অ্যাডভান্স কিছু ব্যবহার করবেন না। ওকে, এবার আমরা কিছু কোশ্চেন নিব। হ্যাঁ, কোশ্চেন থাকলে বলতে পারেন, মাইক্রোফোন অন করা আছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি জিনিস থাকে। আবার আমি যদি ফাইলটা কেটে আবার আমি নতুন করে আবার অন করি, তাহলে এই ইয়েটা মুভমেন্টটা বা প্রিভিউটা আমি কিছু সময়ের জন্য দেখতে পাই। ঠিক আছে, সেক্ষেত্রে এখন কি করণীয়? এইটা আসলে আপনার পিসির হার্ডওয়্যার প্রবলেম হতে পারে, এটা আমার কিছু করার নাই। আপনি কোনো সার্ভিস সেন্টারে দেখাতে পারেন অথবা উইন্ডোজ নতুন করে দিয়ে ট্রাই করতে পারেন। কারণ রেজিস্ট্রি ফাইল কনফ্লিক্ট করলে তখন এই ধরনের প্রবলেমগুলো হয়। দেখা যাচ্ছে আপনি অনেকবার ইনস্টল করে ফেলছেন বা না, আমি একবারই করেছি, মানে 16 জিবি র্যাম দিয়ে কোনো সমস্যা হবে না। ভাইয়া এটার সলিউশন আমি পড়ছিলাম, আমি কি শেয়ার করব? আপনি তাহলে টেক্সট আকারে লিখে দিন আমাকে একটু, অথবা ওকে, উত্তম সাহেব আপনি পার্থ রয়ের সাথে একটু আচ্ছা ঠিক মেসেঞ্জারে আছে, আমি পার্থবাবুর সাথে পরে কথা জি জি বলবো। আমি ক্লাসের শুরুতে কথা বলছিলাম, মানে হ্যাঁ হ্যাঁ, প্রবলেম পরের জন বলছিলাম। বলেন প্লিজ। স্যার আমি ক্লাসের শুরুতে প্রবলেম কথা বলছিলাম, যে এই মুভ করতে ঝামেলা হচ্ছিল আমার আচ্ছা, আপনি স্ক্রিনটা। স্ক্রিনটা শেয়ার করেন এবং দ্রুত দেখান আমাকে। এর মধ্যে বাকিদের কোশ্চেনগুলো করতে থাকেন, উনি স্ক্রিন শেয়ার করেন। স্যার অবজেক্টটাকে ওই পাথ অনুযায়ী মুভ করতে পারছি না, কিভাবে কপি করব ওই এটা বুঝতে পারতেছি না। পাথ অনুযায়ী মুভ করলেই তো পাথ জেনারেট হবে, আপনি মুভ না করলে তো পাথই পাবেন না। স্যার মুভটা হওয়ার পরে পাথটাকে অটোমেটিক জেনারেট কিভাবে হবে? আমি আচ্ছা, ওটা যদি আমি দেখাই স্যার দিতেছি, ঠিক আছে, আপনি দেখতে থাকেন, বাকিরা কোশ্চেন করেন। আচ্ছা, ইনকোডারের লিংকটা দিলে ভালো হয়, উনি শেয়ার। সব কিছু দেওয়া আছে ড্রাইভে, সব লিঙ্ক শেয়ার করা আছে, গ্রুপে খুঁজলেই পেয়ে যাবেন। দেখেন এটা হচ্ছে আমার একটা অবজেক্ট, এটাকে আমি পজিশন করলাম। এখন যদি
মুভ করি, আপনি এভাবে মুভ করছেন। আমি বারবার জি, লাস্ট হ্যাঁ। ক্লাসে বলে দিয়েছি যে প্লে হেড না সরাইলে এটা অ্যানিমেশন হবে না, আপনি এই যে এইটাও পাবেন না। আপনি একই জায়গায় প্লে হেড রেখে বারবার মুভ করছেন। তো ভিডিও না দেখলে তো কাজ হবে না, ভিডিওগুলো দিচ্ছি আপনাদের সাপোর্টের জন্য। আপনারা একবারও দেখেন না ভিডিওগুলো, অনেকেই দেখেন না। এই দেখেন, এখানে কি আমি অন্য কিছু করছি? লাস্ট ক্লাসে ওইগুলো তো করা হচ্ছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। পরের জন্য আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া এই যে অবজেক্টটা মুভ করার পরে মোশন পার্টটা থেকে যাবে এরকম কোনো অপশন আছে কিনা? এটা 7 সেকেন্ডের পরে রিমুভ হবে আস্তে আস্তে পিছন থেকে। মাস্ক করতে হবে। মোশন পাথ সবসময় থাকবে, বাট 7 সেকেন্ড এক্সটেন্ড হয়ে গেলে তখন এটা আস্তে আস্তে পিছন থেকে রিমুভ হবে। রিমুভ বলতে মানে ভিজিবিলিটি অফ, মোশন পার্টটা থেকে যাবে আর কি, ভিজিবল থাকবে, ওই অবজেক্টটা যাবে আর মোশন পার্টটা থাকবে আর কি। মোশন পাথ না, ওইটা স্ট্রোক বলে, ভিজিবল হবে। ওইটাকে স্ট্রোক বলে, ওইটা ক্লাস আছে আর পরে। এটা হচ্ছে স্ট্রোক। আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলেন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনাদের ওই যে রেকর্ডেড ভিডিওগুলার সাউন্ড অনেক স্লো থাকে, এটা শুনতে নিয়ে গেলে কথা দেখা হয়ে যায়। গেছে অলরেডি, আপনি ভিডিও দেখে নিন এটা নিয়ে কি বলছি। পরের কোশ্চেন, এটার জন্য ভিএলসি প্লেয়ার ইউজ করবেন। হ্যাঁ, অনেকে ক্লাসে একদম শেষের দিকে এসে জয়েন করেন, যার ফলে একই কোশ্চেন বারবার রিপিট হয়। আচ্ছা, পরে কার কোশ্চেন আছে বলেন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলতে থাকেন। হ্যালো, হ্যাঁ বলেন প্লিজ, শুনতে হচ্ছে। স্যার আমার এখানে মানে এক্সপোর্ট করলে আপনি যেরকম দেখালেন যে 8.26 করে MP4 এর যে ফরম্যাটটা, তো এটা আমার কাছে শো করছে হচ্ছে HDTV 1080, এটা কি সেম? না না না, H.264 ওখানে আছে, খুঁজে দেখেন ভালো করে, উপরের দিকে থাকবে এটা। আমি কি একটু স্যার শেয়ার করবো তাহলে ভালো হতো? শেয়ার করবেন তাই? স্ক্রিন শেয়ার, হ্যাঁ ঠিক আছে, করেন, সমস্যা